তোমাদের আগামী শনিবার রাত 10টায়, আগামী শনিবার রাত 10টায় পরিবেশ রসায়ন ওই বাস্তব গ্যাসের শেষ পর্যন্ত ফাইনাল পরীক্ষা হবে। ঠিক আছে, এর জন্য তোমাদের যেটা করা লাগবে, তোমাদের 10 নাম্বার পাওয়ার জন্য নোট শেয়ার করতে হবে। নোট শেয়ার বলতে আমার ইনবক্সে দিবা। ঠিক আছে, আমার ইনবক্সে দিবা। ইনবক্সে দেওয়ার পরে সেটা যদি ভাইয়া শেয়ার যোগ্য কোনো নোট হয়, সেক্ষেত্রে তুমি 10-এ 10 পাবা, নইলে 10-এ 10 পাবা না। ঠিক আছে, তারপরে আমি অবশ্যই শেয়ার যোগ্য হলে শেয়ার করতে বলবো। তো এর পাশাপাশি কি হবে, এক্সাম হবে। এক্সাম হবে শনিবার রাত 10টায়। ঠিক আছে, নোটটা অবশ্যই শনিবারের আগে দিতে হবে। তো শনিবার রাত 10টায় যে এক্সামটা হবে, এটা যে দিবে না, আমি কিন্তু তাকে ডিরেক্টলি গ্রুপ থেকে রিমুভ করে দিব। কারণ একটাই ভাইয়া, তুমি যদি আমার ব্যাচে থাকো আর পড়াশোনা না করো, তাহলে ভাইয়া তোমার ব্যাচে থেকে লাভ নেই। ঠিক আছে, ব্যাচে আসো মানে পড়াশোনা তোমার করা লাগবে। তুমি আমার ব্যাচে কেন আসছো? পড়াশোনা করার জন্য আসছো। তো শুধু শুধু বসে থেকে তো লাভ নেই, তো অবশ্যই পড়াশোনা করবা। আর পড়াশোনা তুমি কতটুকু করতেছো এটা যাচাই করতে পারবা পরীক্ষা দিয়ে। তুমি পড়াশোনা করে একদম বস হয়ে যাও ভাইয়া, ঠিক আছে, একদম বস। তুমি পরীক্ষা অনেক কম দিছো ভাই, আলটিমেটলি যে মেইন পরীক্ষার টার্গেট নিয়ে তুমি আগাইতেছো, ওই পরীক্ষায় তুমি ডাব্বা মারবা। কারণ তোমার এক্সামের এক্সপিরিয়েন্স যেটা, সেটা কম। ঠিক আছে, আর তুমি যদি ভাইয়া 1 বছর ধরে আমার করা কোয়েশ্চেনে এক্সাম দিতে থাকো ভাইয়া, তোমার গায়ে সবকিছু সয়ে যাবে। বিশ্বাস করো, সবকিছু সয়ে যাবে। যত কঠিন কোয়েশ্চেন নিয়ে আসুক, তোমার কোনো কিছু গায়ে লাগবে না। ঠিক আছে, এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে, কেন বলতে পারি সেটা তোমরা জানো। তো এক্সাম গুলো দেওয়া লাগবে। আর রবিবার থেকে, আগামী রবিবার থেকে তোমাদের ডেইলি এক্সাম যেটা, সেটা কি আগের মতো শুরু হয়ে যাবে। অনলাইনে প্রত্যেকদিন ক্লাসের পরে কি হইতো, ক্লাসের আগে বা পরে ডেইলি এক্সাম হইতো। তো ওই ডেইলি এক্সাম গুলো তোমাদের নিয়মিত দেওয়া লাগবে। ঠিক আছে, সেকেন্ড পেপার যেটা, এটা তুলনামূলকভাবে অনেক ইজি। 3টা চ্যাপ্টারের কথা যদি বলি, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন, এই 3টা চ্যাপ্টার খুবই ইজি যদি তোমরা একটু বেসিক থেকে পড়াশোনা করো, যদি তোমরা অঙ্ক করতে পারো। ঠিক আছে, মূল সংখ্যার ধারণা যদি তোমাদের খুব ভালোভাবে থাকে। তো এখন এই যে 3টা চ্যাপ্টার ইজি, এই জন্য তোমরা কি করো বলো তো ভাই? এই 3টা চ্যাপ্টার পড়োই না, তোমরা জৈব যৌগ করো। ঠিক আছে, তো জৈব যৌগ করতে যে তোমাদের আসলে বাকি 3টা চ্যাপ্টার পড়াই হয় না। ঠিক আছে, ইজি ভাইয়া কাদের জন্য ইজি? যারা পড়ে। ভাইয়া তাদের জন্য ইজি না যারা পড়ে নাই। ঠিক আছে, যাদের বেসিক হচ্ছে ঘোড়ার ডিম, তাদের জন্য মোটেও কোন এই চ্যাপ্টার গুলো ইজি না। ঠিক আছে, আর তোমরা দেখবা, আমি তো দেখি যে পোলাপানের রিভিউ নিচ্ছি, তো বেশ মানে ভয়ঙ্কর জিনিসপত্র পাচ্ছি আমি। তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তো শুরুতেই পড়বো আমরা নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে, হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন? তো এটা পড়ার জন্য তোমাদের একটু বায়োলজি লাগবে। ঠিক আছে, কেমিস্ট্রি, সবকিছু। ঠিক আছে, কেমিস্ট্রিতে আমরা সবকিছু নিয়ে পড়াশোনা করব। তো আমাদের আজকের কেমিস্ট্রি শুরু করার জন্য আমাদের বায়োলজি সম্পর্কে একটু ধারণা লাগবে। ঠিক আছে, তো মনে করো ভাইয়া, উদ্ভিদ যেগুলো আছে, আমাদের চারপাশে অনেকগুলো উদ্ভিদ আছে না? তো উদ্ভিদ গুলার জন্য নাইট্রোজেন কি খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান না? এই উদ্ভিদ গুলার জন্য নাইট্রোজেন কি বলতো ভাইয়া? খুবই খুবই কি গুরুত্বপূর্ণ একটা উপাদান। উদ্ভিদ কি চায়? নাইট্রোজেন চায়, যে আমি, আমার কাছে নাইট্রোজেন আসুক, আমি নাইট্রোজেনকে কি করব? গ্রহণ করব। নাইট্রোজেনের অভাবে কিন্তু উদ্ভিদের কি হয় বলতো ভাই? অনেক ধরনের রোগও হয়। এরকম একটা দুইটা রোগের নাম বলো তো দেখি, তোমরা যারা বায়োলজি লাভার আছো। নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের কি রোগ হয়? এই পড়ো বায়োলজি, ছি ছি ছি। এই ডাক্তার হলা কেমনে তাইলে? এই পাতা ভাইয়া টাতা, উদ্ভিদ নেতিয়ে পড়ে। হ্যাঁ নেতিয়ে পড়ে, তারপরে পাতা হলুদ হয়ে যায়, আরো কি কি ঝামেলা হয় না? তো নাইট্রোজেন কিন্তু উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো এই নাইট্রোজেন উদ্ভিদ কিভাবে শোষণ করে বলতো? উদ্ভিদ অবশ্যই তার যে নাইট্রোজেনের চাহিদা, ওইটা পূরণের জন্য তার নাইট্রোজেন শোষণ করা লাগে। এখন উদ্ভিদ কিভাবে নাইট্রোজেন শোষণ করে বলতো? আয়ন হিসেবে। আয়ন হিসেবে। কিন্তু বাতাসে তো অনেক নাইট্রোজেন আছে। ঠিক আছে, বাতাসে 70% নাইট্রোজেন। এই 70% নাইট্রোজেন কি উদ্ভিদের কোনো কাজে লাগে ভাইয়া? কোনো কাজে লাগে না, কারণ উদ্ভিদ বায়ু থেকে কিন্তু নাইট্রোজেন কখনো শোষণ করতে পারে না। তার মানে বায়ুর যে নাইট্রোজেন আছে, ওইটা কি করে না, ওইটা উদ্ভিদের কোনো কাজে লাগে না। উদ্ভিদ কি করতে পারে না? শোষণ করতে পারে না। উদ্ভিদ কিভাবে শোষণ করে বলো তো ভাইয়া? উদ্ভিদ শোষণ করে মাটি থেকে। কি করে? মাটি থেকে কিছু পরিমাণ পানি সে জাইলেম ভেসেলের মাধ্যমে কি করে? শোষণ করে না? জি ভাইয়া। জাইলেম ভ্যাসেলের মাধ্যমে শোষণ করে। তোমরা যারা ফিজিক্স পছন্দ করো আর কি, এই যে ভাই জাইলেম ভ্যাসেল দিয়ে কিভাবে পানি শোষণ করে উপরের দিকে যায়, এটার ব্যাখ্যা ফিজিক্সে খুব ভালোভাবে দেওয়া আছে। বিশেষ করে আমাদের ফ্লুইড মেকানিক্স নামে একটা টপিক আছে, এখানে আমরা খুব ভালোভাবে বুঝি যে কিভাবে মাটি থেকে পানি গাছের উপরে চলে যায়। খুব ইন্টারেস্টিং একটা টপিক। এটা পড়ার জন্য তোমার ফিজিক্স জানা লাগবে। ঠিক আছে, খুব ভালো, যে কিভাবে আসলে পানি উপরের দিকে চলে যাচ্ছে। উদ্ভিদ কি টানাটানি করতেছে পানিকে? উদ্ভিদ কিন্তু টানাটানি দিতেছে না। তো এখানে ওই সংশক্তি আসঞ্জি বলের, আসঞ্জন বলের কারণে
খুব সুন্দর একটা ফিজিক্স ঘটে। তো ভার্সিটি লাইফে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ো, বিশেষ করে তোমরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ো, তাহলে ফ্লুইড মেকানিক্সে তোমরা এই জিনিসটা পড়তে পারবে। আর পিওর ফিজিক্সে আছে কিনা আমি জানি না, ঠিক আছে। তো সে কি করে বলতো ভাইয়া, পানি শোষণ করে, ঠিক আছে। সে কি করে, পানি শোষণ করে, এবং পানির সাথে যে আয়ন গুলা আছে এই আয়ন গুলা সে কি করে বলতো ভাইয়া, পানির সাথে শোষণ করে ফেলে, তাই না? পানির সাথে এই আয়নগুলো শোষণ করে ফেলে, এবং এই আয়নগুলোর মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি করে, সে আসলে গ্রহণ করতে পারে। সে বাতাসের নাইট্রোজেনকে কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। এই যে ভাইয়া বাতাসের নাইট্রোজেনকে এই মাটি থেকে উদ্ভিদের শোষণ উপযোগী নাইট্রোজেনে পরিণত করার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াকে কি বলা হয়, নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। বাতাসের নাইট্রোজেনকে উদ্ভিদের শোষণ উপযোগী নাইট্রোজেন করার যে প্রক্রিয়া, সেটাকেই কি বলা হয় বলতো ভাইয়া, নাইট্রোজেন কি বলা হয়, ফিক্সেশন বলা হয়। বাতাসের নাইট্রোজেনকে মাটি থেকে উদ্ভিদের শোষণ উপযোগী নাইট্রোজেনে পরিণত করার যে প্রক্রিয়া, সেটাকেই কি বলা হয় বলতো ভাইয়া, নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। এই যে কোয়েশ্চেনটা, মানে নাইট্রোজেন ফিক্সেশনের যে বিক্রিয়াগুলো আছে এগুলা কিন্তু বুয়েটেও একবার আসছে, তো অবশ্যই তোমার এই বিক্রিয়াগুলো জানা লাগবে, ঠিক আছে। তো এই নাইট্রোজেন যে ফিক্সেশন, বাতাসের নাইট্রোজেন যে ভাইয়া ওই উদ্ভিদের শোষণ উপযোগী নাইট্রোজেনে পরিণত হবে, এটার আসলে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, ঠিক আছে। এই নাইট্রোজেন ফিক্সেশন যেটা, সেটা কি হইতে পারে, প্রাকৃতিক উপায়ে হইতে পারে, আরেকটা হইতে পারে ভাই কৃত্রিম উপায়ে, ঠিক আছে, ঠিক আছে, কৃত্রিম উপায়ে। তো উদ্ভিদের তো নাইট্রোজেন লাগবে, তো তুমি যদি একটা উদ্ভিদকে কোনো খাবার দাবার না দাও, সার টার না দাও, উদ্ভিদটা কি বড় হয় না? সে কি তার নাইট্রোজেনের অভাব পূরণ করে না? অবশ্যই করে। তো তার মানে কি, প্রাকৃতিক ভাবে সে কি করতেছে, শোষণ উপযোগী নাইট্রোজেন কিন্তু সে পাচ্ছে। তো এই শোষণ উপযোগী নাইট্রোজেন যেটা, সে প্রাকৃতিক ভাবে কিভাবে পায়, আর কৃত্রিম উপায়ে কিভাবে আমরা দিতে পারি, এই জিনিসটা নিয়ে আমরা মূলত এখন আলোচনা করব, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখবো ভাইয়া প্রাকৃতিক ফিক্সেশন, ঠিক আছে, প্রাকৃতিক ফিক্সেশন। দেখো ভাইয়া, বাতাসে অনেক নাইট্রোজেন থাকে, তাই না? বাতাসে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এবং বাতাসে কি থাকে, প্রচুর পরিমাণে অক্সিজেনও থাকে। বলো তো ভাইয়া, তুমি যদি বাতাসে অনেকগুলো নাইট্রোজেন আর অনেকগুলো অক্সিজেন ছেড়ে দাও, তারা কি পরস্পরের সাথে বিক্রিয়া করবে? কেউ একজন বলো, বিক্রিয়া করবে কিনা? নাইট্রোজেন আর অক্সিজেন কি স্বাভাবিক অবস্থায় বিক্রিয়া করে ভাইয়া, করে? আসো তোমরা কেউ ক্লাসে? করে? ভাইয়া করে না মনে হয়। করে না, অবশ্যই করে না। কেন করে না? আমরা জানি নাইট্রোজেন কি, নোবেল গ্যাসগুলা যেগুলো আছে, তোমাদের নোবেল গ্যাসের বাংলা কি বলতো ভাইয়া, নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কে, নাইট্রোজেন। তার মানে নাইট্রোজেন হচ্ছে খুবই স্থায়ী একটা যৌগ, স্থায়ী একটা অণু। এ কিন্তু ভাইয়া বিক্রিয়া করতে চায় না সহজে খুব একটা, ঠিক আছে। তাহলে এর বিক্রিয়া করার জন্য অবশ্যই কি করা লাগবে ভাইয়া বলতো, নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন যেটা, এটা ভাঙা লাগবে। আর নাইট্রোজেন নাইট্রোজেন যে বন্ধনটা, এটা কি খুবই শক্তিশালী একটা বন্ধন, ঠিক আছে। তিনটা বন্ধন আছে, ঠিক আছে, তিনটা বন্ধন আছে। তুমি একটা বন্ধন ভাঙতে পারবা, দুইটা বন্ধন ভাঙতে পারবা, তিনটা বন্ধন ভাঙা কি ভাই এত ইজি? এত ইজি না কিন্তু, ঠিক আছে। তো তিনটা বন্ধন ভাঙার জন্য তোমার কিন্তু প্রচুর পরিমাণে শক্তি লাগবে। তো স্বাভাবিক অবস্থায় সে কিন্তু এত পরিমাণ শক্তি পায় না যে এই বন্ধনটা ভেঙে যাবে। তো কি হয় বলতো ভাইয়া, যখন বাতাসে অনেক নাইট্রোজেন আর অক্সিজেন থাকে, তখন যদি বজ্রপাত হয়, তখন কি হয় বলতো ভাইয়া, যদি বাই চান্স বজ্রপাত হয়, বজ্রপাত না বর্জ্যপাত বলতো, আচ্ছা বিদ্যুৎকরণ। তো বিদ্যুৎকরণে কিন্তু প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়, 3000 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হয়, ঠিক আছে প্রায়। তো 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা মানে কি, তুমি অনেক পরিমাণ তাপশক্তি কিন্তু দিচ্ছ। এবার কিন্তু ভাই নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে। এই নাইট্রিক অক্সাইড আবার কি করবে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো তো ভাইয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তো এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা আছে, দেখো ভাইয়া, দেখো ভাইয়া, যখন বজ্রপাত হয় বাতাসে কি থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের পাশাপাশি প্রচুর পরিমাণে কি থাকে, অক্সিজেন থাকে, তারপরে কি থাকে, জলীয় বাষ্প থাকে না? জলীয় বাষ্প থাকে। হ্যাঁ, তারপরে কি থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হইলো এখানে। তো এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করবে, বাতাসের জলীয় বাষ্প আর হচ্ছে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে বলো তো ভাইয়া, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। এখন বলো তো ভাইয়া, এই নাইট্রিক অ্যাসিড যে উৎপন্ন করলো, এটা কোথায় আছে? এটা কি মাটিতে আছে না বায়ুতে আছে? বায়ুতে আছে না?
অবশ্যই বায়ুতে আছে। জি ভাইয়া। এখন বায়ুতে যখন আমরা প্রচুর পরিমাণে নাইট্রিক অ্যাসিড দেখবো তখন আসলে কি হবে, এসিড বৃষ্টি নামে একটা বৃষ্টি হয়, নাম শুনছো? জি ভাইয়া। অবশ্যই, হ্যাঁ, অ্যাসিড বৃষ্টি নামে একটা বৃষ্টি হয়। তো যখন বৃষ্টি হবে, বৃষ্টির সাথে ভাইয়া বলো তো এটা কি করবে, বৃষ্টির সাথে এটা মাটিতে পড়ে আসবে না, চলে আসবে না? এই বৃষ্টির সাথে এটা মাটিতে চলে আসবে না? জি ভাইয়া। হ্যাঁ, বৃষ্টির সাথে যখন এটা মাটিতে চলে আসবে, ঠিক আছে, মাটিতে কে থাকে, মাটিতে কে থাকে বলো তো ভাইয়া, ক্যালসিয়াম ট্যালসিয়াম এগুলা থাকে না? হুম, মাটিতে কি থাকে, ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, ঠিক আছে। তো এই ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম এগুলোর সাথে বিক্রিয়া করে এরা কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করবে, ঠিক আছে। তারপরে আরো অনেক কিছু উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো ভাই, এখানে আলটিমেটলি যে জিনিসটা উৎপন্ন হয়েছে সেটা কি, ক্যালসিয়াম নাইট্রেট, যেটা কি বলতো ভাই একটা আয়নিক যৌগ। ইভেন HNO3 যেটা, এটাও কি হবে বলতো ভাই, পানিতে কিন্তু আয়নিত হবে। এখন মাটিতে তো কিছু পরিমাণ পানি থাকেই, তাই না ভাইয়া? জি ভাইয়া। মাটিতে কিন্তু কিছু পরিমাণ পানি থাকে। এখন মাটিতে কি আছে বলতো ভাইয়া, ক্যালসিয়াম নাইট্রেট, তারপরে নাইট্রিক অ্যাসিড, এরা। এখন মাটিতে যে পানিগুলো আছে এখানে এরা কি থাকবে, দ্রবীভূত অবস্থায় থাকবে। আর দ্রবীভূত অবস্থায় থাকা মানে কি, এখানে ক্যালসিয়াম 2+ আয়ন থাকবে, নাইট্রেট মাইনাস আয়ন থাকবে, তাই না? তারপরে কি বলতো ভাই, H+ আয়ন থাকবে। এখন দেখো আলটিমেটলি এখানে যে মাটিতে যে পানিগুলো আছে এখানে কিন্তু কোন আয়ন উৎপন্ন হয়েছে, নাইট্রেট আয়ন যেটা সেটা উৎপন্ন হয়েছে। এখন উদ্ভিদ যখন মাটি থেকে পানি শোষণ করবে, এই পানির সাথে বলতো ভাই এই নাইট্রেট আয়নটাও চলে যাবে না? চলে যাবে না? জি ভাইয়া। চলে যাবে কিন্তু। এই যে দেখো ভাইয়া, প্রথমে নাইট্রোজেনটা ছিল কি, নাইট্রোজেন যেটা সেটা ছিল উদ্ভিদের কি, গ্রহণের অনুপযোগী। কিন্তু শেষ স্টেপে যে এই যে বজ্রপাত, তারপরে এসিড বৃষ্টি, তারপরে মাটিতে গেল, আলটিমেটলি যে সে কি হয়ে গেছে বলতো ভাইয়া, আয়নে কিন্তু কনভার্ট হয়ে গেছে। সে কিন্তু ভাইয়া উদ্ভিদের শোষণ উপযোগী নাইট্রোজেনে কনভার্ট হয়ে গেছে। এই যে ভাইয়া এই ফাঁকা নাইট্রোজেন শোষণ অনুপযোগী নাইট্রোজেন থেকে উদ্ভিদের গ্রহণ উপযোগী নাইট্রোজেনে যে কনভার্ট হইতেছে, এই প্রক্রিয়াটাকেই আমরা কি বলি বলতো ভাইয়া, নাইট্রোজেন ফিক্সেশন বলি। তো এটা যে ভাইয়া এই যে প্রসেসটা, এটা আমরা কি দেখতেছি, প্রাকৃতিক ভাবে ঘটতেছে। যেহেতু এটা প্রাকৃতিক ভাবে ঘটতেছে এই জন্য এটাকে আমরা কি বলতেছি, প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বলতেছি। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন বলো তো ভাইয়া, এই উদ্ভিদটা যদি অনেক বড় হয়ে যায়, বড় হয়ে যখন এক সময় মরে যাবে, মরে যখন পচে যাবে, তখন বলো তো ভাইয়া এটার নাইট্রোজেনটা অ্যামোনিয়া আকারে বের হয়ে যাবে না? জি ভাইয়া। বের হয়ে যাবে না? তখন বাতাসের অক্সিজেন আবার কি, বাতাসের নাইট্রোজেন আবার বাতাসে চলে যাবে না? বাতাসে হ্যাঁ চলে ভাইয়া। যাবে না? তাহলে বাতাস থেকে এসেছিল, বাতাসে চলে গেল, পুরো জিনিসটা কি একটা চক্র হয়ে গেল না? জি ভাইয়া। এই চক্রটাকে আমরা বলি নাইট্রোজেন চক্র। ঠিক আছে, নাইট্রোজেন চক্র শুধুমাত্র উদ্ভিদে ঘটে না, প্রাণীর দেহেও ঘটে। প্রাণীর দেহে যে ঘটে এটা আরো বেশি ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমরা জানো প্রাণী দেহ থেকে অ্যামোনিয়া কিভাবে কিভাবে বের হইতে পারে? ঠিক আছে, অনেক উপায়ে বের হইতে পারে, পচে বের হইতে পারে, ঠিক আছে, আরো অনেক ভাবে বের হইতে পারে। তারপর এটা আবার বাতাসে চলে যেতে পারে। তো এটা হচ্ছে নাইট্রোজেন চক্র, যে ভাইয়া বাতাস থেকে নাইট্রোজেন আসছে, বাতাসে আবার ফিরে গেছে। মাঝখান দিয়ে কি বলতো ভাইয়া, ভাইয়া মাঝখান দিয়ে আমাদের দেহ থেকে যে অ্যামোনিয়া মানে উৎপন্ন হয় এটা বাতাসে যায় কিভাবে? আচ্ছা, আমাদের দেহ যখন পচে যায়, আমরা যখন মারা যাই, তখন আমাদের দেহ থেকে কিন্তু নাইট্রোজেন গুলা গ্যাস আকারে চলে যায়, বের হয়ে যায়। ঠিক আছে, এইভাবে যায় আর কি। এছাড়াও আমাদের যে ইয়েগুলা আছে, আমরা যে কিছু কি বলে এটারে, আহ উচ্ছিষ্ট বলে না, উচ্ছিষ্ট যখন আমরা ত্যাগ করি ওইগুলার মাধ্যমে কিন্তু আমাদের অ্যামোনিয়া চলে যায়। রেচন প্রক্রিয়া বলেন ভাইয়া? হ্যাঁ, রেচন প্রক্রিয়ায় কিন্তু অ্যামোনিয়া অনেকগুলা চলে যায়। ঠিক আছে, মানে অনেকগুলা স্টেপ আছে, তুমি বের করতে চাও বের হবে, হবে না কেন? আচ্ছা, এটা গেল প্রাকৃতিক ফিক্সেশন। এবার দেখো আমরা কৃত্রিম উপায়ে কিভাবে কিভাবে উদ্ভিদের গ্রহণ উপযোগী নাইট্রোজেন যেটা সেটা বানাইতে পারি। ঠিক আছে, চলো 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 চলো, তাহলে কৃত্রিম উপায়ে যদি কেড়ে নিতে বলো কবিতাটা সকালে, জানো কেড়ে নিতে দেব না। আচ্ছা, তো কৃত্রিম উপায় তোমরা কি জানো ভাইয়া, আমরা ইউরিয়া সার নামে একটা সার দিই, যেটা হচ্ছে উদ্ভিদ শোষণ করে নেয়, উদ্ভিদের জন্য খুবই উপকারী। তোমরা জানো এটা? জি ভাইয়া। হ্যাঁ, ইউরিয়া সার কি বলতো ভাইয়া, উদ্ভিদের জন্য খুব উপকারী। ইউরিয়া সারের সংকেত কি, NH2CO NH2, এটা ইউরিয়া সার না? জি ভাইয়া। এটা কিন্তু জি ইউরিয়া, ভাইয়া। এটা উদ্ভিদের জন্য খুবই উপযোগী। তো ইউরিয়া সার যেটা সেটা কিন্তু কি করতে পারে, উদ্ভিদ শোষণ করতে পারে। তো এখানে আবার কাহিনী আছে, ইউরিয়া সারটা ভাঙে,
এখান থেকে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়। তারপরে অ্যামোনিয়াম আয়নটা কি করে বলো তো ভাই? উদ্ভিদ শোষণ করে। বাট আমি এত কিছুতে যাব না। আমার উদ্দেশ্যটা কি, ইউরিয়া যদি আমি উদ্ভিদ দেহে দিই এবং সেখানে যদি একটু পানি দিয়ে দিই, এটা কি করবে? উদ্ভিদ আসলে এখান থেকে নাইট্রোজেনটা গ্রহণ করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা যদি কৃত্রিম উপায়ে ইউরিয়া সার বানাইতে পারি, তাহলে ইউরিয়া সারটা যদি আমি উদ্ভিদকে দিয়ে দিই, তাহলে সে ইউরিয়া সার থেকে নাইট্রোজেনটা নিতে পারবে না? অবশ্যই কিন্তু জি পারবে। ভাইয়া। আমরা কৃত্রিম উপায়ে ইউরিয়া সার কিভাবে বানাই? হ্যাবার বস প্রণালীতে, মনে আছে? আমরা হ্যাবার বস প্রণালীতে কি করতে পারি? কৃত্রিম উপায়ে ইউরিয়া বানাইতে পারি। তো আমরা প্রথমে যে কাজটা করি, আমরা নাইট্রোজেন এবং কি করি, হাইড্রোজেনকে নিই। হাইড্রোজেনকে নিয়ে কি করি, চুল্লিতে 550°C এবং কি 200 atm চাপ প্রয়োগ করি। ঠিক আছে? এছাড়াও এটা আমরা কি দিই বলতো ভাইয়া? প্রভাবক দিই। এখানে আয়রন প্রভাবক দিতে পারি, অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক দিতে পারি, অনেকগুলা প্রভাবক আসলে আমরা দিতে পারি। ঠিক আছে? তো এই প্রভাবক গুলা দিয়ে যখন আমরা তাপ দিই, তখন আমাদের কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়। তারপরে অ্যামোনিয়ার সাথে আমরা কার বিক্রিয়া করাই বলতো ভাইয়া? আমরা অ্যামোনিয়ার সাথে হচ্ছে হেবার বস প্রণালীতে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করাই। এর ফলে আমাদের যে যৌগটা উৎপন্ন হয় সেটার নাম কি, কেউ বলতে পারবা? বলতে পারবা? ভুলে গেছি ভাইয়া। অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। এই যৌগটার নাম কি বলতো ভাইয়া? অ্যামোনিয়াম কার্বামেট। এই যে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হইলো, এই অ্যামোনিয়াম কার্বামেট কি বলতো ভাইয়া? খুবই অস্থায়ী একটা যৌগ। এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে কি হয়ে যায়? এটা ভেঙে যায়। ভেঙে কি উৎপন্ন হয়? ভেঙে পানি যেটা সেটা আলাদা হয়ে যায়। ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম কার্বামেট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম কার্বামেট। এটা হচ্ছে কি, খুবই অস্থায়ী একটা যৌগ। এখান থেকে পানি বের হয়ে গেল। পানি বের হয়ে গেল মানে কি বলতো ভাইয়া? দুইটা হাইড্রোজেন আর একটা কি অক্সিজেন বের হয়ে গেল। তাহলে বলো তো ভাই, দুইটা হাইড্রোজেন যদি চলে যায় আর একটা অক্সিজেন যদি চলে যায়, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে ডিল কাদারিয়া না? এই হচ্ছে আমাদের হেবার বস প্রণালী। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম। আচ্ছা, তো আমাদের কি চলে? দুইটা হাইড্রোজেন চলে যায়। তাহলে হাইড্রোজেন এই সাইডে 4টা ছিল, দুইটা চলে গেল। তাহলে কয়টা হইলো? দুইটা হইলো। তারপরে আমাদের মাঝখান থেকে একটা অক্সিজেনও কি হয়ে গেল? নাই হয়ে গেল। বলো তো ভাইয়া, যে যৌগটা বাকি আছে এটার নাম কি? নাম কি? ইউরিয়া না? ইউরিয়া। ইউরিয়া। কিন্তু এই যে আমরা ইউরিয়া পেয়ে গেছি, এবার এবার আমরা কি করব? সার হিসেবে এটাকে আমরা সবজি বাগানে দিয়ে দিব, ক্ষেতের মধ্যে দিয়ে দিব। তারা গ্রহণ করতে পারবে না এখান থেকে? অবশ্যই এখান থেকে তারা নাইট্রোজেন যেটা সেটা গ্রহণ করতে পারবে। তো এভাবে কৃত্রিম উপায়ও কি হয়, নাইট্রোজেনের ফিক্সেশন যেটা সেটা হয়। ঠিক আছে? তো আমরা নাইট্রোজেন ফিক্সেশনও করে ফেললাম, নাইট্রোজেন চক্রও করে ফেললাম। তো এগুলো আমাদের আমরা পড়ছি। এগুলা থেকে তোমাদের কিন্তু 2 নাম্বারের কোশ্চেন আসতে পারে। অ্যাডমিশন টেস্টে 10 নাম্বারের জন্য এটা আমি আসতে দেখছি। ঠিক আছে? বুয়েটে 10 নাম্বারের জন্য এটা আমি আসতে দেখছি। তো অবশ্যই এটা তোমাদের পড়া লাগবে। বিশেষ করে এই যে প্রাকৃতিক ফিক্সেশনের যে বিক্রিয়াগুলা ভাইয়া, এগুলা না শিখে তোমরা কোনো পরীক্ষা দিতে যাবে না। এটা 2 নাম্বারের জন্য প্রায়ই আসে, বারবার আসে, হাজারবার আসে, লক্ষবার আসে। ঠিক আছে? খুব পছন্দের একটা কোশ্চেন। কিভাবে প্রাকৃতিক ভাবে নাইট্রোজেনের ফিক্সেশন ঘটে। ঠিক আছে ভাই? তাহলে পারবা? আমি আশা করতে পারি এটা ছোট ছোট বাবুসোনাদের থেকে আশা করতে। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমরা চলো নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি। আমরা এখন অ্যাসিড বেজ নিয়ে পড়াশোনা করব। তো যারা আমার প্রথম পত্র পড়ছো 4 নাম্বার চ্যাপ্টার, তাদের জন্য এই জিনিসপত্রগুলো খুব বেশি পরিচিত মনে হবে। খুব বেশি না, আসলে আমি আসলে 90% সেম কথাবার্তাই বলবো। ঠিক আছে? বরং হচ্ছে ফার্স্ট পেপারে আমি বেশি। আগে স্লাইডটা একটু ওপেন করেন। আচ্ছা। লা 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 লা। শেষ হলে বললো আমি একটু বুট খাই, মানে বুট না, সরি, ডাল ভাজা খাই। ভাইয়া, ভাইয়া বলো। এইখানে যে নাইট্রোজেনের মানে অ্যামোনিয়াম কার্বামেটের মাঝখানে যে নাইট্রোজেনের সাথে শেষে 4টা হাইড্রোজেন ছিল,
হুম হুম। এখান থেকে যখন দুইটা চলে গেল, আবার এই পাশে নাইট্রোজেনের যে বন্ধনটা এক বন্ধনই রইলো, তাহলে দুজনের কি পরিবর্তন হইলো না? আর মানে দুজনই নাইট্রোজেনের, ধারণ অবস্থার পরিবর্তন হয় নাই শোনো নাইট্রোজেনের। শোনো 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 ভাইয়া, এটা এরকম থাকে, এখানে সমযোজী বন্ধন থাকে না, এখানে যে জিনিসটা থাকে এটা থাকে আয়নিক বন্ধন, এটা থাকে মাইনাস, আর অ্যামোনিয়াম কি থাকে বলো তো ভাইয়া, প্লাস। এই বন্ধনটা কি সমযোজী বন্ধন না ভাই, এটা আয়নিক বন্ধন। তোমরা জানো অ্যামোনিয়াম আয়নটা কি বলো তো ভাইয়া, পজিটিভ আয়ন, আর NH2 C ডাবল ও মাইনাস কি একটা নেগেটিভ আয়ন, তো তারা আয়নিক বন্ধনে পাশাপাশি থাকে, এটা সমযোজী বন্ধন না, ঠিক আছে ভাইয়া? টাইম সারিয়া, টাইম। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা আয়নিক বন্ধন, ঠিক আছে, এটা সমযোজী বন্ধন না। আমি জাস্ট এমনি বোঝানোর জন্য দেখাই দিছি, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এসিড বেস নিয়ে পড়াশোনা করব। তো এসিড কি বলতে পারবা কেউ? এসিড কি আর বেস কি? কে বলবা, দাঁড়াও আমি একটু দেখি। মাফি, আবু রায়হান মাফি, তুমি বলো তো ভাইয়া, এসিড কি বেস কি? এসিড কি ক্ষার কি? মাফি, 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 হ্যালো। জি ভাইয়া। এসিড কি আর ক্ষার কি বলো? হ্যাঁ, এসিড কাকে বলে, ক্ষার কাকে বলে? তার পিএইচ এর মান 7-এর চেয়ে বেশি হলে সেটা হইলো ক্ষার, আর কম হলে অ্যাসিড। ক্ষার পিএইচ এর মান? পিএইচ স্কেল আছে না ভাইয়া? এটাই। আচ্ছা, তো খুব ভালো একটা সংখ্যা দিছে, বাট এটা আমরা নিতে পারবো না, ঠিক আছে, এটা আমরা নিতে পারবো না। তো এসিড ক্ষারের আমরা 9-10-এ খুব ক্লাস 8-এ থাকতে একটা খুব সুন্দর সংজ্ঞা পড়ছিলাম। ক্লাস 8-এ এসিডের সংজ্ঞাটা ছিল এরকম: যে সকল যৌগ, যে সকল যৌগে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ঠিক আছে, যাদের যারা লাল লিটমাসকে না নীল লিটমাসকে লাল করে, ঠিক আছে, এই টাইপের একটা সংজ্ঞা শিখছিলাম। এই ধরনের যৌগকে কি বলা হয়? এসিড বলা হয়। আর এসিডের সাথে যে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাকে বলা হয় ক্ষার। তো এই সংজ্ঞাগুলো আসলে বিজ্ঞানীরা হজম করতে পারে নাই, ঠিক আছে? তো এসিড আর ক্ষারের সংজ্ঞা কি হবে, কাদের আমরা এসিড বলবো, কাদের আমরা ক্ষার বলবো, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। সর্বপ্রথম আরহেনিয়াস নামে একজন বিজ্ঞানী ছিল, তিনি একটা মতবাদ দিছিল, ঠিক আছে? তো আমরা মোটামুটি কয়েকটা মতবাদে এসিড ক্ষারকে চিনবো। তো আরহেনিয়াস সাহেব কি করছে বলতো ভাইয়া, এসিড ক্ষার কাকে বলে এটা নিয়ে একটা মতবাদ দিছিল অনেক আগে। তো আমরা পড়বো আরহেনিয়াস মতবাদ, ঠিক আছে? এসিড কি ক্ষার কি, বা এসিড ক্ষারের আরহেনিয়াস মতবাদটা আমরা এখন পড়বো। এটা খুবই ইন্টারেস্টিং একটা মতবাদ, ঠিক আছে, অনেকের বেসিক সমস্যা থাকতে পারে, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আরহেনিয়াস সাহেব বলছে ভাইয়া, এসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, ঠিক আছে? এসিড কারা বলতো ভাইয়া? এসিড হচ্ছে সে সকল যৌগ যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। এখন কথা আছে, জলীয় দ্রবণে H+ আয়ন দান করবে এটা ঠিক আছে, H+ আয়ন বাদ দিয়ে অন্য কোনো ধনাত্মক আয়ন সে দিতে পারবে না, ঠিক আছে? H+ আয়ন বাদ দিয়ে অন্য কোনো ধনাত্মক আয়ন দিলে সে কি হয়ে যাবে? সে আর অ্যাসিড থাকবে না, সে কি হয়ে যাবে? লবণ হয়ে যাবে। তাহলে শুধুমাত্র কেবল H+ দিবে, ঠিক আছে, কেবল মানে ধনাত্মক আয়ন হিসেবে। তাহলে H+ বাদে অন্য কোনো ধনাত্মক আয়ন দিবে না, বাদে অন্য কোনো পজিটিভ আয়ন দেয় না, ঠিক আছে? তাহলে যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে বাট অন্য কোনো পজিটিভ আয়ন দান করে না, তাদেরকে আমরা কি বলি? আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড বলি। তো সে বেইজেরও একটা সংজ্ঞা দিছে। তো সে কি বলছে? বেইজ হচ্ছে সে সকল যৌগ যারা জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, ঠিক আছে, আয়ন দেয়। বাট এখানে কথা আছে, OH- বাদ দিয়ে অন্য কোনো ঋণাত্মক আয়ন সে দিতে পারবে না। OH- বাদে
অন্য কোনো নেগেটিভ আয়ন সে দিতে পারবে না, দিতে পারবে না। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলা দিয়ে আসলে কি বুঝাইছে চলো একটু দেখে ফেলি। তাহলে এসিড হচ্ছে কারা? এসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে কি করে H+ আয়ন দান করে, বাট H+ আয়ন বাদ দিয়ে অন্য কোনো পজিটিভ আয়ন দান করে না। বেস হচ্ছে কারা? যারা জলীয় দ্রবণে OH- আয়ন দান করে, বাট OH- আয়ন বাদ দিয়ে অন্য কোনো আয়ন দান করে না। তুমি চিন্তা করো ভাইয়া, HCl তুমি নিলা, ঠিক আছে, তুমি এটাকে কি করলা? জলীয় দ্রবণে দ্রবীভূত করলা। অবশ্যই HCl কি দিবে বলতো ভাইয়া? জলীয় দ্রবণে H+ আয়ন দিবে, ঠিক আছে। তাহলে HCl কি বলতো ভাইয়া? আর্হেনিয়াস মতবাদ অনুসারে কি একটা কি বলতো ভাইয়া? অ্যাসিড। তুমি H2SO4 নিলা, ঠিক আছে, H2SO4 নিলা, সে জলীয় দ্রবণে কি দিবে? দুইটা H+ আয়ন দিবে, আবার সালফেট মাইনাস আয়নও দিবে। তাহলে আর্হেনিয়াস মতবাদ অনুসারে সে কি বলতো ভাই? একটা অ্যাসিড। এখন তুমি চিন্তা করো, তুমি সোডিয়াম বাইকার্বনেট নিলা NaHCO3, সে জলীয় দ্রবণে কি করবে? Na+ আয়ন দিবে, H+ আয়ন দিবে, CO3 2- আয়ন দিবে। দেখো ভাইয়া, সে কি জলীয় দ্রবণে H+ আয়ন দিচ্ছে? দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। তাহলে সে অ্যাসিড হবে না? তাহলে সে অ্যাসিড হবে না? না, সে অ্যাসিড হবে না। সে কি হবে? সে হবে লবণ, ঠিক আছে। এ হবে কি? আর্হেনিয়াস মতবাদ অনুসারে লবণ। কেন? সে H+ আয়নের পাশাপাশি আরো একটা পজিটিভ আয়ন দিচ্ছে, কে? সোডিয়াম প্লাস আয়ন, ঠিক আছে। যেহেতু সে শুধুমাত্র H+ আয়ন দিচ্ছে না, তার পাশাপাশি আরো পজিটিভ আয়ন দিচ্ছে, তাহলে সে কি হবে বলতো ভাইয়া? আর্হেনিয়াস মতবাদ অনুসারে লবণ হবে। সে আর কি হবে না? সে আর অ্যাসিড হবে না। এখন বলতো ভাইয়া, আর্হেনিয়াস মতবাদ অনুসারে কোন একটা যৌগের অ্যাসিড হইতে হইলে অবশ্যই তার কি করা লাগবে? জলীয় দ্রবণে দ্রবীভূত হওয়া লাগবে। আর কি হওয়া লাগবে বলতো ভাইয়া? H+ আয়ন থাকা লাগবে, দানযোগ্য H+ আয়ন থাকা লাগবে। কোন একটা যৌগে যদি দানযোগ্য H+ আয়ন না থাকে, তাহলে সে কি কখনো অ্যাসিড হইতে পারবে? আর্হেনিয়াস মতবাদ অনুসারে সে কিন্তু কখনো অ্যাসিড হইতে পারবে না। কার মতবাদ অনুসারে? আর্হেনিয়াস মতবাদ অনুসারে। একইভাবে আমরা যদি বেইজের কথা চিন্তা করি, তুমি যদি ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, এটা কি হবে বলো তো ভাইয়া? জলীয় দ্রবণে কি দিবে? OH- আয়ন দিবে না? তাহলে সে কি হবে বলতো ভাইয়া? বেইজ হবে। তুমি যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাও, সে কি করবে বলতো ভাইয়া? জলীয় দ্রবণে OH- আয়ন দিবে। তাহলে সেও কি বলতো ভাইয়া? বেইজ, ঠিক আছে, সেও বেইজ, ঠিক আছে, সেও বেইজ। কার মতবাদ অনুসারে? আর্হেনিয়াস মতবাদ অনুসারে। তুমি যদি ভাইয়া ক্যালসিয়াম OHCl নাও, এটা জলীয় দ্রবণে কি দিবে বলতো ভাইয়া? ক্যালসিয়াম 2+ প্লাস কি বলতো ভাইয়া? OH- প্লাস কি বলতো ভাইয়া? Cl-। দেখো তো ভাইয়া, সে কি জলীয় দ্রবণে OH- আয়ন দিচ্ছে? দিচ্ছে, দিচ্ছে। তাহলে সে কি বলতো ভাইয়া? বেইজ হবে? বেইজ হবে না ভাইয়া। না না। কেন? সে OH- এর পাশাপাশি আরো একটা নেগেটিভ আয়ন দিচ্ছে, তাহলে সে কি হবে না? সে বেইজ হবে না। আর্হেনিয়াস মতবাদ অনুসারে সে কি? লবণ। তো তোমাদের জন্য খুব কমন একটা কোশ্চেন আসে। এই আমরিন, তুমি একটু কষ্ট করে লিখবা আপু, তোমার না কথা একদম শোনা যাচ্ছে না। তোমাদের জন্য খুব কমন একটা কোশ্চেন আসে ভাইয়া, এটা অ্যামোনিয়া। আর্হেনিয়াস মতবাদ অনুসারে অ্যামোনিয়া কি ক্ষার? বলো, কেউ বলো। না ভাইয়া। না ভাইয়া। কেন না? একে জলীয় দ্রবণে দাও, সে কি করবে? অ্যামোনিয়াম প্লাস OH-। এই জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন হচ্ছে না? ভাইয়া তাহলে সে ক্ষার হবে না? না। দেখো ভাই, জলীয় দ্রবণে যে OH- আয়ন দিচ্ছে, সেটা কি অ্যামোনিয়া দিচ্ছে না পানি দিচ্ছে? পানি দিচ্ছে। পানি দিচ্ছে, সে তো দিচ্ছে না। তার কিন্তু জলীয় দ্রবণে OH- আয়ন দেওয়ার সামর্থ্য নাই, এজন্য সে কি হবে না? ক্ষার হবে না, ঠিক আছে। তার মানে আর্হেনিয়াস মতবাদ অনুসারে অ্যামোনিয়া কিন্তু কোনো বেজ না, ঠিক আছে।
আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যামোনিয়া কোনো বেজ না, কান খুলে শুনে রাখো। একইভাবে তোমাকে যদি আমি বলি ধাতব অক্সাইড যেগুলো আছে Na2O, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, এগুলাকে জলীয় দ্রবণে দ্রবীভূত করলে ওয়েস্ট মেনাস আয়ন উৎপন্ন হবে অবশ্যই। বাট এই ওয়েস্ট মেনাস গুলা কি এরা দিচ্ছে? এরা না দিচ্ছে? ভাইয়া। এরা কিন্তু দিচ্ছে না। যেহেতু এরা দিচ্ছে না, এরা কিন্তু কি হবে না, আরহেনিয়াস মতবাদ অনুসারে কি হবে না বলতো ভাইয়া, বেজ হবে না। আমি কি ক্লিয়ার করতে পারছি ভাইয়া? আরহেনিয়াস মতবাদ অনুসারে কোন একটা যৌগের অ্যাসিড বা বেজ হইতে হইলে, যদি অ্যাসিড হইতে হয় অবশ্যই তার নিজের H+ আয়ন দিতে হবে, যদি বেজ হইতে হয় তার নিজের কি করতে হবে, OH- আয়ন দিতে হবে। ওই কারো থেকে ধারটার করে দিয়ে লাভ নেই, ঠিক আছে? ঠিক আছে, ধারটার করে দিয়ে লাভ নেই, লাভ নেই, কোনোই লাভ নেই। তাহলে আরহেনিয়াস মতবাদটা ক্লিয়ার হইছো ভাইয়া এবং আপুরা? এই শোনো, ধরো এরকম একটা কোশ্চেন দিল, নিচের কোনটি ক্ষার নয়, নিচের কোনটি ক্ষার নয়, অপশনে দিয়ে দিল অ্যামোনিয়া। তোমরা অ্যামোনিয়া দাগাবা না সবাই, যে অ্যামোনিয়া খান না? এটা আরহেনিয়াস মতবাদ যদি উল্লেখ করে না দেয় তাহলে কেন? অ্যামোনিয়া কিন্তু একটা ক্ষার, ঠিক আছে? অ্যামোনিয়াও ক্ষার, সোডিয়াম অক্সাইডও ক্ষার, ক্যালসিয়াম অক্সাইডও ক্ষার, এরা প্রত্যেকেই কি ক্ষার, বাট আরহেনিয়াস মতবাদ অনুসারে এরা ক্ষার না, ঠিক আছে ভাইয়া? মানে আরহেনিয়াস মতবাদে কি আছে, ত্রুটি আছে, ঠিক আছে? আরহেনিয়াস মতবাদে কি আছে, সামান্য কিছু ত্রুটি আছে। এরা প্রত্যেকেই কিন্তু ক্ষার, এরা প্রত্যেকেই ক্ষারধর্মী, এরা প্রত্যেকেই পিএইচ মান কমাবে, ঠিক আছে? কিন্তু আরহেনিয়াস যে মতবাদটা দিছিল, ওই মতবাদ অনুসারে এদের ক্ষার ধর্ম কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। আমি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে চলো আমরা ব্রনস্টেড লাউরি মতবাদ শিখি। তো ব্রনস্টেড এন্ড লাউরি মতবাদ, ঠিক আছে? তো যেহেতু দেখলো যে আরহেনিয়াস মতবাদে কিছু ত্রুটি আছে, তো ওই ত্রুটিগুলা সংশোধনের জন্য ব্রনস্টেড এবং লাউরি নামে আরো দুইজন বিজ্ঞানী ছিল, তারা নতুন আরেকটা মতবাদ নিয়ে আসলো। তো তারা কি বললো, তারা বললো যে ভাই এসিড হচ্ছে সে সকল যৌগ যারা জলীয় দ্রবণে H+ দেয় না। দেখো ভাইয়া, এই জলীয় দ্রবণ কিন্তু খুব একটা বাউন্ড দিয়ে দিছিল, মানে ঝামেলা করছিল। আমাদের যে HCl যে গ্যাসীয় অবস্থায় থাকে সেটাও কিন্তু কি বলতো ভাই একটা অ্যাসিড, বাট আরহেনিয়াস মতবাদ অনুসারে এটা কিন্তু অ্যাসিড না। কেন? এটা জলীয় দ্রবণে নাই, ঠিক আছে? এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, ঠিক আছে? HCl গ্যাসীয় অবস্থায় থাকে, তোমরা জানো। তো যখন সে গ্যাসীয় অবস্থায় থাকে তখনও কিন্তু সে অ্যাসিড। কিন্তু আরহেনিয়াস বলতেছে ভাই জলীয় দ্রবণ, ঠিক আছে? তো জলীয় দ্রবণ ছাড়া কিন্তু আমরা কাউকে অ্যাসিড ক্ষার বলতে পারতেছি না। তো এজন্য ব্রনস্টেড লাউরি যে কাজটা করছে, জলীয় দ্রবণ কথাটা বাদ দিয়ে দিছে। সে ভাইয়া H+ এর জায়গায় দিছে হচ্ছে অ্যাসিড হচ্ছে তারা যারা প্রোটন দান করে। এখন কেউ কি আমাকে বলতে পারবা প্রোটন কি জিনিস? প্রোটন হচ্ছে একটা প্রোটন। এখন তুমি হাইড্রোজেনের কথা যদি চিন্তা করো, হাইড্রোজেনে কি আছে, একটা প্রোটন আর কি একটা নিউট্রন, এই দুইটা জিনিস আছে না? এই নিউট্রন আছে হাইড্রোজেনে? হাইড্রোজেনে কিন্তু নিউট্রন নাই। হাইড্রোজেনে একটা প্রোটন থাকে আর একটা কি থাকে, একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের যে এই আইসোটোপটা, এটাতে কিন্তু কোনো নিউট্রন থাকে না। এখন এই হাইড্রোজেন থেকে তুমি যদি ভাই একটা ইলেকট্রনকে অপসারণ করে ফেলো, তাহলে কি উৎপন্ন হবে, H+ উৎপন্ন হবে। তো H+ আলটিমেটলি কি আছে, এই ইলেকট্রনটা যদি নাই হয়ে যায় আলটিমেটলি কিন্তু একটা প্রোটন আছে। তার মানে একটা প্রোটন যেই কথা, H+ আয়ন কি বলতো ভাইয়া একই কথা, কারণ একটা H+ আয়নে প্রোটন ছাড়া কি নাই, আর কিছুই নাই, ঠিক আছে? তাহলে H+ আয়ন যে কথা, প্রোটন কি বলতো ভাইয়া একই কথা। তো ব্রনস্টেড এবং লারি বললো ভাইয়া অ্যাসিড হচ্ছে সে সকল যৌগ যারা প্রোটন দান করে, ঠিক আছে? প্রোটন দাতা, প্রোটন মানে হচ্ছে H+। তাহলে যে সকল যৌগ অপরকে প্রোটন দান করে, ঠিক আছে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া অবশ্যই। তো এটা আবার অনেকটা মানে খুবই ইন্টারেস্টিং বিষয় যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ছাড়া ব্রনস্টেড এবং লারি মতবাদ অনুসারে কাউকে আমরা কি বলতে পারি না, অ্যাসিড বা ক্ষার বলতে পারি না। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে যৌগটা H+ আয়ন দান করে বা প্রোটন দান করে তাকে আমরা কি বলি, অ্যাসিড বলি। আর তার মতবাদ অনুসারে ভাইয়া বেস হচ্ছে সে সকল যৌগ যারা কি করে বলতো ভাইয়া, প্রোটন গ্রহণ করে, প্রোটন গ্রহীতা, ঠিক আছে? তো এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ কোন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটা ছাড়া কিন্তু কেউ H+ আয়ন নিবেও না, দিবেও না। তাহলে ব্রনস্টেড এবং লারি বলছে কোন একটা বিক্রিয়া ঘটা ছাড়া আমরা কিন্তু বলতে পারি না যে কোন একটা যৌগ অ্যাসিড নাকি বেস, ঠিক আছে? কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যেই যৌগটা প্রোটন দান করবে দাতা, সে কি করবে, সে হবে অ্যাসিড। আর যেই যৌগটা কি করবে বলতো ভাইয়া, প্রোটন গ্রহণ করবে, সে কি হবে বলতো ভাইয়া, বেস। যেমন বলতো ভাইয়া, তাহলে
তাহলে চিন্তা করো, মনে করো একটা বিক্রিয়া ঘটলো এরকম, এরকম বিক্রিয়া ঘটলো যে তুমি একটা যৌগ দিলা, কি যৌগ দিলা বলো তো ভাইয়া, এরকম HCl দিলা, পানির সাথে বিক্রিয়া করলো, ঠিক আছে। তো তোমরা সবাই জানো কি উৎপন্ন হবে, এখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে, আর কি উৎপন্ন করবে, ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। বলো তো ভাই এই যে বিক্রিয়াটা ঘটছে, এই বিক্রিয়ায় এই যে HCl যেটা সেটা কি করছে, এই পানিকে H+ আয়ন দান করছে না, পানিকে H+ আয়ন দান করছে অবশ্যই, যেহেতু HCl যেটা এটা পানিকে কি করছে, H+ আয়ন বা প্রোটন দান করছে, এজন্য এটা কি হবে বলো তো ভাইয়া, অ্যাসিড হবে। আর দেখো ভাইয়া এখানে পানি কি করছে বলো তো ভাইয়া, এই বিক্রিয়ায় পানি HCl থেকে কি করছে, H+ আয়ন গ্রহণ করছে বা প্রোটন গ্রহণ করছে, এজন্য পানি কি হবে বলো তো ভাইয়া, এই বিক্রিয়ায় বেস হবে, ঠিক আছে, বেস হবে। একই ভাবে তুমি যদি চিন্তা করো আরেকটা বিক্রিয়া, মনে করো অ্যামোনিয়া যোগ H2O, দেখো এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে বলো তো ভাইয়া, অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করবে, আর কি উৎপন্ন করবে, OH- আয়ন উৎপন্ন করবে, তাই না। দেখো তো ভাইয়া এই বিক্রিয়ায় অ্যামোনিয়াম আয়ন যেটা সেটা পানি থেকে কি করছে, H+ আয়ন গ্রহণ করছে। তো যে হচ্ছে H+ আয়ন গ্রহণ করে বা প্রোটন গ্রহণ করে সে কি বলতো ভাইয়া, বেস। আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে পানি কি করছে, অ্যামোনিয়াকে প্রোটন দান করছে, তাই না। তো যেহেতু প্রোটন দান করছে এই জন্য কি বলতো ভাইয়া, এটা অ্যাসিড। তাহলে দেখতেছো ভাইয়া একই H2O, ঠিক আছে, একই পানি, সে একটা বিক্রিয়ায় অ্যাসিডের মতো কাজ করতেছে, আর একটা বিক্রিয়ায় কি বলতো ভাইয়া, বেজের মতো কাজ করতেছে। তো ব্রনস্টেড এবং লাউরির এই মতবাদটা কিন্তু খুব একদম সমালোচনার সৃষ্টি করছিল। সে বলছিল হচ্ছে ভাইয়া, মানে আলোড়ন সৃষ্টি করছিল যে কোনো একটা যৌগ অ্যাসিড হবে নাকি ক্ষার হবে সেটা ডিপেন্ড করবে সে কার সাথে বিক্রিয়া করতেছে, ঠিক আছে, কার সাথে বিক্রিয়া করতেছে। যদি সে মানে এই যে মনে করো পানি যেটা, এটা যদি সে তার শক্তিশালী কোনো একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সে কার মতো আচরণ করবে, বেজের মতো আচরণ করবে। আর পানি যদি ভাইয়া শক্তিশালী কোনো বেজের সাথে, তার চেয়ে শক্তিশালী কোনো বেজের সাথে বিক্রিয়া করে, তখন সে কার মতো আচরণ করবে, সে অ্যাসিডের মতো আচরণ করবে। তার মানে এই ধরনের যৌগ যারা আছে, যারা হচ্ছে অ্যাসিড বেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আচরণ করে, তাদেরকে আমরা কি বলি বলতো ভাইয়া, উভধর্মী যৌগ বলি, ঠিক আছে। তাদের দুই ধরনের যৌগ মানে ধর্মই আছে। একটা নিরপেক্ষ যৌগ আছে কার্বন মনোক্সাইড, এটা একটু না বললেই না। কার্বন মনোক্সাইড ভাই অ্যাসিড হিসেবেও কাজ করে না, বেস হিসেবেও কাজ করে না, ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কি বলি, নিরপেক্ষ বলি। তো নিরপেক্ষ আর উভধর্মীর মধ্যে কিন্তু একটা স্লাইড পার্থক্য আছে। উভধর্মী হচ্ছে দুইটা হিসেবেই কাজ করে, নিরপেক্ষ কি বলতো ভাই, কোনোটাই কাজ করে না, ঠিক আছে। তো এটা তোমাদের মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়, তো একটু করে বলে রাখলাম। আচ্ছা দেখো, তো দেখতেছো ভাইয়া যে আসলে কি পানি একটা বিক্রিয়া কি কি হিসেবে কাজ করতেছে, অ্যাসিড হিসেবে কাজ করতেছে, আর একটা বিক্রিয়া কি বেস হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তো এরকম কিন্তু যে কোনো যৌগই করতে পারে, এই ঘটনাটা ঘটাইতে পারে। তো চলো আমরা একটু দেখে আসি যে এই ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড কারা কারা হইতে পারে, বেস কারা কারা হইতে পারে, ঠিক আছে। তো মনে করো ভাইয়া অ্যাসিড হচ্ছে কারা, যারা হচ্ছে H+ আয়ন দেয়। তাহলে যে সকল যৌগের মধ্যে দানযোগ্য H+ আয়ন থাকবে, হ্যাঁ আকাশ বলো। আচ্ছা ভাইয়া, যেহেতু অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করতেছে, তাহলে স্যার ভাইয়া তো তাহলে এটা জলীয় দ্রবণ হইলো না, মানে পানি যেহেতু আছে। হ্যাঁ জলীয় দ্রবণ হয়েছে, বাট অ্যামোনিয়া তো নিজে OH- আয়ন দেয় নাই ভাইয়া। অ্যামোনিয়ার কি সাধ্য আছে সে OH- আয়ন দিবে? অ্যামোনিয়ার মধ্যে কি কোনো অক্সিজেন আছে ভাইয়া? সে যদি অক্সিজেন না থাকে সে OH- কেমনে দিবে বলো তো ভাইয়া, ধার করে দিয়ে তো লাভ নাই, তার নিজের তো যোগ্যতা থাকা লাগবে। ধার করে কত দিন বলো তো, এই আকাশ বলো ধার করে কত? না ভাই বুঝছি, মানে আপনি যে প্রথমে বললেন যে জলীয় দ্রবণ আর কি, ব্রনস্টেড লাউরি জলীয় দ্রবণ কথাটা বাদ দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ব্রনস্টেড লাউরি জলীয় দ্রবণ মানে দেখতেছি আরো দেখতেছি ভাইয়া, সবসময় জলীয় দ্রবণ থাকা লাগবে না রে ভাই, ঠিক আছে। যেমন H+ যোগ Cl-, এই বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হইলো, HCl উৎপন্ন হইলো। এখানে অ্যাসিড কে, H+ বেস কে বলো তো ভাইয়া, Cl-, সোজা কথা, তাই না। এরকম আরো বিক্রিয়া দেখবো আমরা, সমস্যা নেই ভাইয়া, দেখতেছি। তাহলে অ্যাসিড কারা বলতো ভাইয়া, যারা H+ আয়ন দান করে বা প্রোটন দান করে। তাহলে কোন একটা যৌগের অ্যাসিড হইতে হইলে তার অবশ্যই কি থাকা লাগবে, দানযোগ্য H+ আয়ন থাকা লাগবে না। এই তাইলে কোন একটা যৌগের অ্যাসিড হইতে হইলে কি হইতে হবে, তাদের অবশ্যই দানযোগ্য H+ আয়ন কিন্তু থাকা লাগবে। যে কোনো যৌগ যার হচ্ছে দানযোগ্য H+ আয়ন আছে সেই কি বলতো ভাইয়া, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে কি অ্যাসিড, ঠিক আছে। যেমন কি বলতো ভাই, HCl একটা অ্যাসিড, H2S একটা কি অ্যাসিড, ঠিক আছে, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে।
এই যে HCN, এটাও কি বলতো ভাই একটা অ্যাসিড। যাদেরই কি থাকবে দানযোগ্য H+ আয়ন থাকবে তারাই কি বলতো ভাইয়া অ্যাসিড, ঠিক আছে, তারাই কিন্তু অ্যাসিড। কার মতবাদ অনুসারে? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে। এবার চলো আমরা বেস নিয়ে একটু পড়াশোনা করি। তো ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে বেস কারা কারা, ঠিক আছে? তো বেস কারা? যারা হচ্ছে প্রোটন গ্রহণ করতে পারে, তার মানে H+ আয়ন গ্রহণ করতে পারে। বলো তো ভাইয়া যে কোনো ঋণাত্মক আয়ন H+ আয়ন গ্রহণ করতে পারবে না? এই যে কোনো ঋণাত্মক আয়ন H+ আয়ন গ্রহণ করতে পারবে না? পারবে? জি ভাইয়া। অবশ্যই পারবে। যেমন Cl- যদি দাও, সে কি H+ আয়ন গ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে। তুমি যদি ভাইয়া বাইসালফেট আয়ন দাও, ঠিক আছে, সে কি বলতো ভাইয়া H+ আয়ন গ্রহণ করতে পারবে না? পারবে না, তার সামর্থ্য আছে না? অবশ্যই আছে। তুমি যদি জি ভাইয়া ভাই। হ্যাঁ, তুমি যদি নাইট্রেট আয়ন দাও, মাইনাস নেগেটিভ আয়ন, সেটা কি H+ আয়ন গ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে। তুমি যদি ভাইয়া সালফেট আয়ন দাও, সে কি H+ আয়ন গ্রহণ করতে পারবে না? পারবে। তুমি যদি ভাইয়া অক্সাইড আয়ন দাও, সে কি H+ আয়ন গ্রহণ করতে পারবে না? পারবে। এরা সবাই তাহলে কি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে কি বলতো ভাই এরা বেস, তাই না? এটা কিন্তু কি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে বেস। তার মধ্যে দেখো ভাইয়া বাইসালফেট যেটা, এটা ঋণাত্মক আয়ন, সে কি করতে পারে? H+ আয়ন গ্রহণ করতে পারে। আবার দেখো ভাইয়া বাইসালফেট আয়ন যেটা, এটাতে কি আছে? দানযোগ্য কিন্তু কি আছে? H+ আয়ন আছে না? তাহলে বাইসালফেট আয়ন যেটা, সেটা কি হবে বলো তো ভাইয়া? সেটা কি হবে? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড হবে। তো এরকম যে যৌগগুলা যারা কি একই সাথে H+ আয়ন দিতেও পারে আবার নিতেও পারে, তাদেরকে আমরা কি বলি বলতো ভাইয়া? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে উভধর্মী পদার্থ বলি। যেমন কোনটা? বাইসালফেট আয়ন। তোমাদের এই এমসিকিউটা খুব কমন আসে যে নিচের কোনটি উভধর্মী যৌগ। তোমরা কি দেখবা বলো তো ভাইয়া? তোমরা দেখবা হাইড্রোজেন আছে, এরকম নেগেটিভ আয়ন কোনটা, ঠিক আছে, মানে কোনটা আসলে কোন নেগেটিভ আয়নটা আসলে H+ আয়ন দিতে পারে। যে নেগেটিভ আয়নটা H+ আয়ন দিতে পারবে সেই আসলে কি বলতো ভাইয়া উভধর্মী, ঠিক আছে, উভধর্মী। তো এখানে আবার কথাবার্তা আছে, মানে একটু ডিপে যাই, ঠিক আছে, একটু ডিপে যাই। H3PO4 কয়টা H+ আয়ন দিতে পারে বলো তো ভাইয়া? কয়টা? ভাইয়া তিনটা। দুইটা। তিনটা। তিনটা ভাইয়া, তিনটা। H3PO3 কয়টা দিতে পারে? দুইটা। দুইটা দিতে পারে, তাই না? H3PO3 দুইটা দিতে পারে। তাহলে এ সর্বোচ্চ কয়টা H+ আয়ন দিতে পারবে? তিনটা H+ আয়ন দিতে পারবে। এ কয়টা দিতে পারবে? দুইটা H+ আয়ন দিতে পারবে। দেখো তো ভাইয়া, এ দুইটা H+ আয়ন দিয়ে দিবে, দেওয়ার পরে কি উৎপন্ন হবে? SPO3 2- উৎপন্ন হবে। কেউ কি আমাকে বলবা এটা কি উভধর্মী? জি ভাইয়া, উপধর্মী তো মনে হইতেছে। এটা উভধর্মী? কেউ বলো, একজন বলো যে এটা উভধর্মী নাকি নাকি। আচ্ছা, এটা উভধর্মী, তোমাদের আনসার এটা নিয়ে নিলাম। ও ভাইয়া, দুইটা H+ দান করে ফেলছে। আমি কি জানি SPO3 2- এটা কি উভধর্মী? এটা তো আর H+ দান করতে পারবো না, শুধু গ্রহণ করতে পারবো। অবশ্যই। তাহলে যদি শুধু গ্রহণ করতে পারে, এটা কি হবে? বেস হবে। এই জিনিসটা বুঝতে পারতেছো ভাইয়া? H3PO3 যেটা, এটা লিমিট কয়টা H+ আয়ন দান করা? দুইটা H+ আয়ন দান করা। তাহলে H3PO3 যেটা, তার লিমিট সংখ্যক H+ আয়ন দান করে কি উৎপন্ন করছে? এই যে এটা উৎপন্ন করছে, ঠিক আছে। তাহলে এটা উৎপন্ন করলে এইটার তো আর H+ আয়ন দান করার সামর্থ্য নাই। তো এটা কেন হয়? এটা আমি তোমাদের 3-4 বার 10 বার 12 বার পড়াইছি। H3PO3 এর যে সংকেত, এটা কিরকম, ঠিক আছে, এরকম, তাই না? তাহলে দেখো ভাইয়া, এই অক্সো অ্যাসিড যারা, তারা কোন H+ গুলা দান করতে পারে? অক্সিজেনের পাশের H+ গুলা দান করতে পারে, ঠিক আছে। এই 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 হাইড্রোজেন কি সে কখনো দান করতে পারবে? কখনো দান করতে পারবে না। তাহলে সে যদি এই দুইটা H+ আয়ন দান করে আলটিমেটলি এই HPO3- আয়ন উৎপন্ন করে, 2- আয়ন উৎপন্ন করে, তাহলে এইটা কি আর H+ আয়ন দান করতে পারবে ভাইয়া? এই H+ আয়নটা কি দান করা সম্ভব? সম্ভব না। তাহলে তার পক্ষে কি কখনো অ্যাসিডের ন্যায় আচরণ করা পসিবল? পসিবল? না ভাইয়া। পসিবল না। তাইলে এটা কিন্তু ভাইয়া উভধর্মী হবে না। তো সবাই আবার ওই হাইড্রোজেন আছে দেখে উভধর্মী দাগায় ফেলল না, ঠিক আছে, দাগায় ফেলল না, ঠিক আছে। এগুলা দাগাইলে আসলে বুঝতেছো আর কি, মানে আমি তোমাদের ওই বেসিক গুলা পড়াই দিই, ঠিক আছে। এই জন্য তোমাদের কাছে যদি কখনো এই কোয়েশ্চেন গুলো আসে, অনেক সহজ মনে হবে। বাট বিশ্বাস করো ভাইয়া, এই কোয়েশ্চেনটা যদি কাউকে দেয় যে নিচের কোনটি উভধর্মী বা উভধর্মী নয়, ঠিক আছে, যখনই উভধর্মী শুনবে সবাই মনে করবে যে ভাইয়া এটা আসলে উভধর্মী। বাট এটা কিন্তু উভধর্মী না ভাইয়া, এটা কখনোই এসিড হিসেবে কাজ করতে পারে না। কারণ তার দানযোগ্য H+ আয়ন নাই। তার হাইড্রোজেন আছে, বাট দানযোগ্য H+ আয়ন কিন্তু নাই। সে কখনোই এই H+ আয়ন যেটা, সেটা দিতে পারবে না কাউকে।
ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু উভধর্মী না, ঠিক আছে, এটা উভধর্মী না, ঠিক আছে, উভধর্মী না, উভধর্মী নয়। আচ্ছা তোমাদের আরেকটা কোয়েশ্চেন করি তাহলে, বলো তো HPO4 মাইনাস 2 মাইনাস এটা কি উভধর্মী? জি ভাইয়া। অবশ্যই এটা উভধর্মী, ঠিক আছে, এটা বুঝতে পারলে ওকে। লা 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 লা। আচ্ছা তো বেজ আর কারা কারা হইতে পারে? যারা হচ্ছে H+ আয়ন গ্রহণ করতে পারে, তো নেগেটিভ আয়ন H+ আয়ন গ্রহণ করতে পারে। বলো তো ভাইয়া আরো একটা টাইপের যৌগসমূহ H+ আয়ন গ্রহণ করতে পারে, কারা? যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? যাদের কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, মনে করো তুমি হচ্ছে ইয়ে নিলা, অ্যামোনিয়া নিলা, ঠিক আছে, অ্যামোনিয়াতে কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন আছে। H+ আয়ন যদি ভাইয়া এই মুক্ত জোড় ইলেকট্রনের কাছাকাছি আসে, তাহলে তারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে না H+ এর সাথে? এক করবে না? এক করবে? এক করবে এটা? হ্যালো, অবশ্যই কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন H+ আয়নের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে সেটা কি উৎপন্ন করবে বলো তো ভাইয়া? অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করবে। তাহলে দেখো ভাইয়া যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে তারাও কিন্তু কি করতে পারে? H+ আয়ন যেটা সেটা গ্রহণ করতে পারে। তো এই ধরনের যৌগকে আমরা কি বলতে পারি? আমরা বেস বলতে পারি। তো এরকম আর কি আছে বলো তো ভাইয়া? H2O আছে, যেখানে কি অক্সিজেনে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তারপরে অ্যালকোহল গুলা যারা আছে তারাও কিন্তু কি বলো তো ভাইয়া? তারাও কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এরাও কিন্তু কি একটু ক্ষারীয়, ঠিক আছে, ক্ষারীয় প্রকৃতির। মানে ক্ষারীয় প্রকৃতির না নাকি না, মানে ক্ষারীয় প্রকৃতির নাকি অ্যাসিডীয় প্রকৃতির সেটা আমরা জানি না। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে তারা কি বলতো ভাইয়া? বেস, ঠিক আছে, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে তারা কি বলতো ভাইয়া? বেস। তো এই ছিল মোটামুটি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড বেসের সংজ্ঞা। তো এখানে আমাদের আরো কিছু জিনিসপত্র জানা লাগবে, ঠিক আছে, আরো কিছু জিনিসপত্র জানা লাগবে। মনে করো ভাইয়া একটা অ্যাসিড আর একটা বেস বিক্রিয়া করলো, ঠিক আছে, মনে করো HCl আর হচ্ছে কি বলতো ভাইয়া? অ্যামোনিয়া বিক্রিয়া করলো। তো ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে HCl কি বলতো ভাইয়া? একটা অ্যাসিড, অ্যামোনিয়া কি একটা বেস। তো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে তোমরা সবাই জানো? অ্যামোনিয়াম প্লাস আয়ন আর কি বলতো ভাইয়া? Cl মাইনাস আয়ন। তো দেখো ভাইয়া এখানে এখানে অ্যাসিড কে? অ্যাসিড হচ্ছে এইটা। কেন এটা অ্যাসিড? কারণ এটা হচ্ছে কি করছে? H+ আয়ন দান করছে। আর অ্যামোনিয়া হচ্ছে বেস, কেন বলতো ভাইয়া? সে হচ্ছে কি করছে? প্রোটন গ্রহণ করছে। এখন বলতো ভাইয়া এই অ্যাসিড যেটা এটা H+ আয়ন দান করে কিসে রূপান্তরিত হয়েছে বলতো ভাইয়া? Cl মাইনাসে রূপান্তরিত হয়েছে না? Cl মাইনাসে রূপান্তরিত হয়েছে। এখন বলতো ভাইয়া ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে Cl মাইনাস কি একটা ঋণাত্মক আয়ন? ঋণাত্মক আয়ন মানে কি বলতো ভাইয়া? বেজ না? বেজ না? অবশ্যই বেজ, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া এই একটা অ্যাসিড থেকে কি উৎপন্ন হইতেছে? একটা বেজ উৎপন্ন হইতেছে। তো একটা অ্যাসিড থেকে, কোন একটা অ্যাসিড থেকে একটি H+ আয়নকে অপসারিত করে যে বেজ পাওয়া যায় তাকে আমরা কি বলি? ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলি। তাহলে লিখো, সংজ্ঞাটা লিখো। কোন অ্যাসিড থেকে, কোন অ্যাসিড থেকে থেকে একটি মাত্র H+ আয়নকে, একটি মাত্র H+ আয়ন অপসারিত করে করলে যে ক্ষার পাওয়া যায়, ক্ষার পাওয়া যায় তাকে কি বলে? তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলা হয়। তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলা হয়। দেখতেছো ভাইয়া এই যে একটা অ্যাসিড HCl, এখান থেকে আমরা কি করছি? একটা H+ আয়নকে অপসারিত করছি। অপসারিত করলে আমাদের কি উৎপন্ন হয়েছে? একটা বেজ উৎপন্ন হয়েছে। তো এই বেজটাকে আমরা কি বলতেছি? এই অ্যাসিডের অনুবন্ধী
বেস বলতেছি বা অনুবন্ধী ক্ষার বলতেছি। একইভাবে কোন একটা ক্ষারের সাথে দেখো ভাইয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে বেস, সে কি করছে একটা H+ আয়নকে গ্রহণ করছে, H+ আয়নকে গ্রহণ করে সে কি উৎপন্ন করছে, অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করছে। অ্যামোনিয়াম কি অ্যাসিড না ক্ষার? অবশ্যই অ্যাসিড, কারণ তার দানযোগ্য কি আছে, দানযোগ্য H+ আয়ন আছে। এখন কোন একটা ক্ষারকে, কোন একটা ক্ষারের সাথে একটি মাত্র H+ আয়ন যুক্ত হয়ে যেই অ্যাসিডটি উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়, ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলা হয়। তাহলে এটাও লিখে ফেলো, কোন ক্ষারের সাথে সাথে একটি H+ আয়ন যোগ করলে যে অ্যাসিড উৎপন্ন হয় তাকে কি বলা হয়, তাকে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলা হয়, অনুবন্ধী অ্যাসিড বলা হয়। ঠিক আছে, এখন তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, তাহলে কোন অ্যাসিড থেকে একটি মাত্র H+ আয়ন অপসারিত করলে যে ক্ষার উৎপন্ন হয় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলা হয়। কোন একটি ক্ষারের সাথে একটি H+ আয়ন যোগ করলে যে অ্যাসিড উৎপন্ন হয় তাকে কি ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলা হয়। তো এই সম্পর্কিত ফার্স্ট পেপারে আমি অনেক কথা বলছি, তো সেকেন্ড পেপারে আমি ম্যাথমেটিক্স দিয়ে ওই কথাগুলো বলা পসিবল না। ফার্স্ট পেপারে আমি ম্যাথমেটিক্স দিয়ে সব কথা বলছিলাম, বাট সেকেন্ড পেপারে ম্যাথমেটিক্স দিয়ে কথা বললাম আসলে ইয়ে না। ঠিক আছে ভাইয়া, আগের ক্লাসের টপিকের একটা মতে প্রবলেম ছিল, গ্রুপে পিক দিচ্ছি ভাইয়া, ওকে দাও, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট রবিবার থেকে তোমাদের ক্লাসের পরে প্রাইভেট কেয়ার অনুষ্ঠিত হবে। ক্লাসের পরে আমি 1 ঘন্টা থাকবো, 1 ঘন্টায় যার যে সমস্যা সেটা দেখাইতে পারবা। ওই প্রাইভেট কেয়ারের কিন্তু কখনো কোনো রেকর্ড হয় না, ঠিক আছে? তো মনে করো তোমাকে আমি সালফিউরিক অ্যাসিড দিলাম, এটা কি নিঃসন্দেহে একটা অ্যাসিড। বলো তো ভাইয়া, সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কে? সালফেট না? সালফিউরিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয়? H+ আর কি সালফেট। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কে হবে, সালফেট না ভাইয়া? সালফেট হবে? জি ভাইয়া। না ভাইয়া, কি হবে? কোন একটা অ্যাসিড থেকে একটি মাত্র H+ কে অপসারিত করলে যে ক্ষারটা উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি, ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলি। তাহলে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি হবে ভাইয়া? বাইসালফেট আয়ন। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি হবে বলো তো ভাইয়া? বাইসালফেট আয়ন। ঠিক আছে ভাইয়া, একটা H+ আয়নকে অপসারিত করলে। সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কে না? সালফেট না ভাইয়া, ঠিক আছে, কখনোই সালফেট না। ঠিক আছে, কখনোই সালফেট না। এই জিনিসটা তোমাদের একটু একটু কষ্ট হবে, ঠিক আছে? তো আমরা ওই সালফিউরিক অ্যাসিডের যে অনুবন্ধীকা সেটা হচ্ছে বাইসালফেট, সালফেট না, কেননা একটা H+ কে অপসারিত করলে। এখন তুমি চিন্তা করো ভাইয়া, HCl কি একটা সবল অ্যাসিড, তো HCl থেকে আমাদের কি উৎপন্ন হইলো, Cl- আয়ন উৎপন্ন হইলো। ভাইয়া বলো তো ভাইয়া, এটা হচ্ছে সবল অ্যাসিড, তাইলে সে চাইবেই কি H+ আয়ন দান করতে। তাহলে সে H+ আয়ন দান করতে চেয়ে কি উৎপন্ন করলো, তার অনুবন্ধী ক্ষারকে উৎপন্ন করলো। তো অনুবন্ধী ক্ষারটা কি আর H+ আয়নকে গ্রহণ করতে চাইবে ওইভাবে? বলতো, ওইভাবে গ্রহণ করতে চাইবে? কারণ গ্রহণ করলে তো ভাই HCl উৎপন্ন হবে, তো HCl কি HCl আকারে থাকতে চায়? চায় না, তো HCl চায় H+ আয়নকে দান করে দিতে, তাই না? তাহলে কি বলতো ভাইয়া, Cl যেটা সেটার কি বলতো ভাইয়া, হাইড্রোজেনকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা কি হবে এই HCl অপেক্ষা কি হবে বলতো ভাই, অনেক কম হবে। এজন্য সবল অ্যাসিডের যে অনুবন্ধী ক্ষার তারা কি হয়, দুর্বল হয়। এটা ফার্স্ট পেপারে আমি ম্যাথমেটিক্স দিয়ে বুঝাইছিলাম, ঠিক আছে, কে কেবি দিয়ে বুঝাইছিলাম। সেকেন্ড পেপারে আসলে কে কেবি দিয়ে বোঝানো পসিবল না, ঠিক আছে? তো এটা লিখে ফেলো লাইনটা, সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হয় দুর্বল। ঠিক আছে, সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হয় দুর্বল।
অনুবন্ধী ক্ষার হয় দুর্বল। ঠিক আছে, বিপরীত ভাবে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হয় সবল। অনুবন্ধী ক্ষার হয় সবল। একই কথা ক্ষারের ক্ষেত্রেও প্রযোজ্য না? দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড কি হবে? সবল। সবল। আর সবল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড কি হবে? দুর্বল। এই চারটা কথাই কি বলতো ভাইয়া সত্য, তো এই চারটা কথা মনে রাখবা। এগুলো আসলে ফার্স্ট পেপারে আমি কে কেবি দিয়ে বুঝাইছিলাম, যারা ফার্স্ট পেপারে আছে তারা জানে, বাট সেকেন্ড পেপারে এসে কে কেবি দিয়ে বোঝার দরকার নেই ভাইয়া, শুধু শুধু মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তো কোয়েশ্চেন দিছে একটা, আমি রেকর্ডটা অফ করি।